Now I would like to I will request Dr. Indrani Roj, who is a scholar, who is a speaker of our session today, to start her series. শোনা যাচ্ছে? ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ, গার্গী। শোনা যাচ্ছে ইন্দ্রাণী। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। ধন্যবাদ গার্গী। আহ প্রথমত আমি নমস্কার জানাই নিমাইদাকে আহ আমাকে আহ্বান করার জন্য এই বিশ্বভারতী স্কলার্স লেকচার সিরিজ সেখানে, আম, এবং এই সেশনে যিনি চেয়ার করছেন ইন্দ্রিতা ম্যাম, ইন্দ্রিতা দি, তাকেও আমার নমস্কার জানাই, এবং নমস্কার জানাই উপস্থিত যারা রয়েছেন শ্রোতা এবং আমাদের বিশ্বভারতী লাইব্রেরি নেটওয়ার্কের অন্যান্য সকল সদস্যদের। আমার বিষয় হচ্ছে আহ বাংলা জনপ্রিয় উপন্যাস, লেখক, পাঠক এবং সমালোচকের অভিমুখ। প্রথমত, যেহেতু এই খুব আহ বিষয়টা খুব সহজবোধ্য নয়, কারণ যখন আমি এই বিষয়টা নিয়ে গবেষণা শুরু করেছিলাম তখন অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সেই প্রশ্ন থেকেই আমি একটা সমাধানে আসার চেষ্টা করেছি, এবং এই আলোচনাটা এই জন্যই যে সাধারণ যারা শ্রোতা পাঠক, যারা বাংলা সাহিত্য ভালোবাসেন বা বাংলা সাহিত্যের যারা অনুরাগী, তারা কিভাবে জনপ্রিয় সাহিত্যকে দেখবেন, জনপ্রিয় উপন্যাসকে দেখবেন, এবং তাদের দৃষ্টিকোণকে তাদের দৃষ্টিকোণ কি বর্তমানে যে দৃষ্টিকোণে তারা জনপ্রিয় উপন্যাসকে দেখে থাকেন বা ভেবে থাকেন, সেই দৃষ্টিকোণ কি উপযুক্ত, নাকি সেই দৃষ্টিকোণের কোথাও পরিবর্তন হওয়া দরকার। তো এই প্রসঙ্গে আমি খুব তাত্ত্বিক দিকে যাব না আমার আলোচনায়, খুব সাধারণ কিছু দিক বলবো। প্রথমত হচ্ছে জনপ্রিয় উপন্যাস। উপন্যাসের সংরূপটাই তো একটা নতুন সংরূপ, এবং এটার আবির্ভাব হচ্ছে 19 শতকে। 19 শতকে একদম সূচনায়, 19 শতকের যদি একদম প্রথম দিকে কিছু নকশাধর্মী আখ্যান ইত্যাদি গুলো বাদ দিই, তাহলে বঙ্কিমচন্দ্রকে আমরা সর্বাঙ্গীন যে আমাদের জনমান্য যে স্বীকৃতি যে আদায় করে নিয়েছেন তিনি বঙ্কিমচন্দ্র। কারণ এর আগে যারা নকশা জাতীয় আখ্যান বা উপন্যাস রচনা যারা লিখেছেন বা রচনা করেছেন, তাদের যেমন ভবানীচরণ মুখোপাধ্যায় কিংবা কালীচাঁদ মিত্র, এদের কে অতিক্রম করে আমি যদি বঙ্কিমচন্দ্রকে সূত্রপাত হিসেবে ধরি, তবে তারও বহু আগে থেকে এটা থেকে আমি উপন্যাস সূচনা বলে মনে করি। এবার জনপ্রিয় উপন্যাসের সূচনা কবে থেকে হলো এবং তার আহ কেন গুরুত্বপূর্ণ, জনপ্রিয় তাকে তার পরিপ্রেক্ষিতে কেন উপন্যাসকে দেখবো, এটা নিয়ে বলার আগে আমি চলে যাচ্ছি আরো একটু পিছিয়ে, আরো আরেকটু পেছনের সময়ে। যদি আমরা দেখি, যে দেখবো যে বিগত যে সাহিত্য, আমাদের যে সাহিত্যের ইতিহাস, তা মূলত কিন্তু পৃষ্ঠপোষকতার ইতিহাস। অর্থাৎ ইন দ্য মিডিল এজেস মাচ অফ দ্য প্রিন্সিপাল আর্ট kept entirely within the general outlook of the bread giver. The world is seen through the spectacles of the federal lord. There is no feelings for the little man and no respect for the physical life. অর্থাৎ যদি আমরা প্রথম থেকে লক্ষ্য করি তাহলে দেখবো যে যখন আমাদের সাহিত্য বা এই মানুষের তো তখন বিনোদনের কোনো অন্য মাধ্যম ছিল না, বলে সাহিত্য একটা বিনোদনের অন্যতম জায়গা ছিল, এবং উপন্যাস তখনও সৃষ্টি হয় পারি, বা তারও পূর্ববর্তী আরো অনেক লেখকের আরাকান রাজসভাতে, একটা রাজসভার পৃষ্ঠপোষকতায় একটা সাহিত্য ঘরানাই তৈরি হয়েছিল আমরা জানি। ফলে এই যে রাজাদের বা বড় বড় যারা জমিদার বা আহ তৎকালীন যারা ব্রেড গিভার ছিলেন, তাদের পৃষ্ঠপোষকতায় মূলত সাহিত্য সৃষ্টি হতো, এবং এই সাহিত্য আহ সৃষ্টি, যেহেতু তারা পেট্রন ছিলেন, তারা সুতরাং তাদের যে রুচি চিত হতো। ফলত যারা সাহিত্যকে পরবর্তীকালে এলিট কিংবা নন এলিট এইভাবে ভাগ করতে চাইবেন, প্রথম থেকেই মনে রাখা দরকার যে সাহিত্য যদিও একটা মননশীল শিল্প, এবং এই মননশীল আমাদের মননজাত একটা শিল্প, এবং এর সঙ্গে প্রোডাকশনের সরাসরি কোনো সম্পর্ক নেই, তা সত্ত্বেও আমরা এটা বলতে পারি যে সাহিত্যর সঙ্গে তো একটা যিনি সাহিত্য রচনা করছেন তার খাওয়া পড়া কিংবা অর্থনৈতিক সংস্থানের যোগ ছিল,
বরাবরই থেকেছে এবং এখনো রয়েছে। ফলত সেই সাহিত্য সৃষ্টির পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি যে ব্রেড গিভারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই কারণেই আমরা প্রথম দিকের যদি সাহিত্য গুলো লক্ষ্য করি, অর্থাৎ অষ্টাদশ শতকের আরো পূর্ববর্তীকালীন যে সাহিত্য, যখন থেকে বাংলা সাহিত্য সৃষ্টি হয়েছে বলতে পারি, তখন থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব মূলত এই সাহিত্যগুলোতে যারা পৃষ্ঠপোষক ছিলেন তাদের প্রশংসা বাক্য উচ্চারিত হতো, তাদের নানা রকম প্রশংসা সূচক বা প্রশস্তি সূচক বাক্য থাকতো। দেবদেবীদের কথা তো থাকতোই, তার সঙ্গে এদের প্রশস্তি সূচক কথা লেখাপত্র থাকতো। এবং সেখানে যদি লক্ষ্য করি যে তার পাঠক কারা ছিলেন, এর পাঠক তো মূলত রাজসভার পৃষ্ঠপোষক যারা তারাই পাঠক ছিলেন, আর সাধারণ পাঠক যারা ছিলেন তারা কিছুটা ভক্তি ভরে পড়তেন। তাও পুঁথি কিংবা আমরা যাকে বলবো যেগুলো তখনও তো প্রিন্টিং টেকনোলজি আসেনি, ফলে পুঁথির যে প্রচলন, সেই প্রচলনও কিন্তু খুব সাধারণ নিম্নবিত্ত বা দরিদ্র পরিবার বা খেটে খাওয়া পরিবারে পুঁথি থাকতো এবং নিয়মিত পুঁথি পাঠ হতো এরকম নয়। হয়তো গ্রামীণ কোনো আলোচনা কিংবা কোনো সভাতে অথবা কোনো আসর, পাঁচালীর আসর, সেখানে হয়তো পুঁথি পাঠ হতে পারে বা পুঁথি পড়া হতো। কিন্তু ব্যক্তিগতভাবে যে প্রত্যেক পরিবারে পুঁথি পড়া হতো এবং পুঁথিকে খুব সহজবোধ্য, প্রত্যেকের কাছে উপলভ্য ছিল এরকম নয়। পুঁথি যথেষ্ট তার রক্ষণাবেক্ষণ এবং একটি পুঁথি তৈরি যথেষ্ট সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ ছিল। ফলত তার পৃষ্ঠপোষকতা যারা করতেন তাদের কাছে মূলত সেগুলো উপলভ্য ছিল। এবং যে কারণে দেখা যায় সেখানে আলংকারিক নানা রকম সংস্কৃত তন্দ্রী শব্দ, আলংকারিক নানা রকম শব্দের ব্যবহার, ছন্দের ব্যবহার ইত্যাদি রয়েছে। অর্থাৎ জাঁকজমক যেটা বলে, সেই জাঁকজমক ছিল। এই জাঁকজমকের যুগ থেকে যখন হঠাৎ করে, ঠিক হঠাৎ বলবো না, আস্তে আস্তে যখন প্রিন্টিং টেকনোলজি এলো, ভারতবর্ষে যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটলো, ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় যে মূলত কলকাতাকে কেন্দ্র করে যে বাণিজ্য, কলকাতা একটা বাণিজ্য কেন্দ্র এবং সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরিত হতে শুরু করেছে, তখন থেকেই দেখবো যে এর যে ধারা, এর পরিবর্তন হতে শুরু করেছে। অর্থাৎ জনপ্রিয় সাহিত্যের মূলগত জায়গাটি বা যে কোনো সাহিত্যের মূলগত জায়গাটি হচ্ছে পৃষ্ঠপোষকের চরিত্র কেন্দ্রিক। সুতরাং এই পৃষ্ঠপোষকের চরিত্র কিন্তু আস্তে আস্তে বদলাতে শুরু করলো। আমরা যদি দেখি যে, লক্ষ্য করব যে কবি লেখকরা লয়ালটির যুগ থেকে আস্তে আস্তে রয়্যালটির যুগে প্রত্যাবর্তন করছেন। অর্থাৎ তারা আহ একজন পৃষ্ঠপোষকের যে লয়াল অ্যাডমায়ারার ছিলেন, সেই জায়গা থেকে তারা পরিবর্তিত হয়ে চলে যাচ্ছেন রয়্যালটির দিকে। অর্থাৎ যে বা যারা বা যে প্রতিষ্ঠান তাদেরকে অর্থনৈতিক সংস্থান দিতে পারবেন, তারা মূলত সেই প্রতিষ্ঠান বা প্রকাশনার চাহিদা অনুযায়ী সাহিত্য রচনা করছেন। সুতরাং সাহিত্যের প্রথম অবস্থায় সাহিত্যের যে এলিটিজমের যে তত্ত্ব, সেই তত্ত্বটা কিছুটা খাটো হয়ে যাচ্ছে। এবং আমরা লক্ষ্য করব যে এই সমস্ত ক্ষেত্রগুলোতে যদি দেখি, তাহলে একদম 1820 সাল নাগাদ, 20 থেকে 40 সাল নাগাদ থেকে শুরু করে একদম 20 শতকের প্রারম্ভ লগ্ন পর্যন্ত বটতলার একটা রমরমা আহ অক্ষুণ্ণ ছিল। অর্থাৎ বটতলা ব্যাপারটা কি, আমরা এখানে যারা উপস্থিত আছি আশা করি সকলেই জানেন। এই বটতলা বিষয়টা হচ্ছে যে ওই শোভাবাজার কেন্দ্রিক যে জোড়াবান্ধা বটতলা, এই নিয়ে সুকুমার সেন থেকে শুরু করে আরো অনেক আলোচক লিখেছেন, এবং বটতলা সাহিত্য একটা বিস্তৃত আলোচনার জায়গা। তো এই বটতলা কেন্দ্রিক একটা সাহিত্য গড়ে উঠলো। বটতলা আসলে শোভাবাজার, আহিরিটোলা, পলুটোলা, খালাসিটোলা, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ উত্তর কলকাতা, মূলত ব্ল্যাক টাউন যেগুলো কলকাতা, সেই ব্ল্যাক টাউনকে কেন্দ্র করে একটি আহ প্রকাশনা সংস্থা ধীরে ধীরে বেড়ে উঠছে। এবং এই প্রকাশনা সংস্থায়, যেটা প্রথম দিকে হয়তো খুব কম ছিল, 50 40 থেকে 50টা ছিল সংখ্যায়, সেটা আস্তে আস্তে স্প্রেড হচ্ছে, বাড়ছে, এবং 200টা, এবং আস্তে আস্তে তার সংখ্যা বেড়ে 200, 300 এইরকম সংখ্যায় পরিবর্তিত হচ্ছে। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে আহ এর সঙ্গে সঙ্গে একটা নতুন ক্লাস তৈরি হচ্ছে, এই যে ক্লাসটা হচ্ছে মিডিল ক্লাস। এবং আমরা জানি যে এই মিডিল ক্লাসকে কেন্দ্র করে পরবর্তীকালে রেনেসাঁ, রিফরমেশন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সাহিত্য, আমাদের অর্থনৈতিক সামাজিক জীবনে ঘটতে থাকবে। ফলে এই যে নতুন একটা অঞ্চলকে কেন্দ্র করে প্রকাশনা সংস্থা তৈরি হলো, এবং সেই সমস্ত প্রকাশনা সংস্থা কি করলো, সাধারণ মানুষের পৃষ্ঠপোষকতা থেকে শুরু। অর্থাৎ
এই সমস্ত যে প্রকাশনা সংস্থা তাদের যে বাড়বাড়ন্ত, তা তো আর মানে এই রাজার কনসেপ্টটাই তখন চলে গেছে। ফলত যে জমিদার কিংবা উচ্চবিত্ত মানুষ, এই উচ্চবিত্ত মানুষের মানে পরিবৃত্ত থেকে বা তাদের বাউন্ডারি থেকে আস্তে আস্তে সাধারণের কাছে সাহিত্য পৌঁছে যাচ্ছে। কারণ আমরা এতদিন পর্যন্ত দেখতাম যে মানুষের যে যৌথ আলোচনার জায়গা, অর্থাৎ ওই খিস্তি খেউড়ের জায়গা কিংবা পঞ্চরস কিংবা যাত্রা, আসর গান, পাঁচালী, এই সমস্ত জায়গাগুলো যখন শহুরে মধ্যবিত্ত জীবন, নাগরিক জীবনে মানুষ এসে প্রবেশ করছে, তখন কিন্তু এই এই বিষয়গুলো আস্তে আস্তে লুপ্ত হতে শুরু করছে এবং মানুষ অনেক বেশি ব্যক্তি নির্ভর হয়ে উঠছে, ব্যক্তি স্বাতন্ত্র্যের জায়গা তৈরি হচ্ছে আস্তে আস্তে। এবং এই ব্যক্তি স্বাতন্ত্র্যের যখন জায়গা তৈরি হচ্ছে, তখন ব্যক্তিগত রুচিরও একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। এবার এই ব্যক্তিগত রুচির ক্ষেত্র তৈরি হচ্ছে যখন, কাদের জন্য সেই ক্ষেত্রটা সম্প্রসারিত হচ্ছে, যা অধিকাংশ দেখা যাচ্ছে যে মোট যে জনসংখ্যা, তার 3 ভাগের দেখা যাচ্ছে যে 2 ভাগে হয়তো এই শ্রেণীর লোকজন, অর্থাৎ মুটে মজুর, সাধারণ মানে দোকানি কেরানি, এই সমস্ত লোকজন। এবং এই সমস্ত লোকজন সারাদিনের খাটাখাটনির পর বা তার যে সারাদিনের আয় ব্যয় যা ঘটলো বা তার যে উপার্জন ঘটলো, তারপরে তার বিনোদন চাই, এবং সেই বিনোদনটা কতটা মোটা দাগের। কারণ আহ সূক্ষ্ম যে বোধের যে বিনোদন বা সূক্ষ্ম যে চিন্তা চেতনার যে অবকাশ, সেটা তাদের ছিল না। কারণ সেই চিন্তা চেতনা করতে গেলে যে মস্তিষ্কের ব্যায়াম প্রয়োজন হয়, সেই ব্যায়ামটা তারা করতে পারতেন না। ফলত সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে সেই সমস্ত সাধারণ মানুষের পৃষ্ঠপোষকতা করার জন্য একাধিক মনোরঞ্জনী বিভিন্ন রকম আখ্যান লেখা হতে শুরু করছে। এবং এই মনোরঞ্জনী আখ্যানগুলো যদি আমরা দেখি, তাহলে দেখবো যে এই সময় প্রায় মুদ্রণ সংখ্যা বেড়ে যাচ্ছে, প্রায় 2000 মতো মুদ্রণ সংখ্যা বাড়ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বটতলা সাহিত্যে ইন্টেলেকচুয়ালদের বিপ্রতীপে যে গড়ে ওঠা সাহিত্য, সেই সাহিত্যে প্রায় আমরা পাচ্ছি যে 16,000 কপি বই সেই সময় কলকাতার বাইরে মুর্শিদাবাদ এবং তার তৎসংলগ্ন অঞ্চলে 16,000 কপি করে বই বিক্রি হচ্ছে। মাথায় করে নিয়ে যাচ্ছেন ঝাঁকাওয়ালা মুতেওয়ালারা, এবং সেগুলো চ্যাপ বুক বলে নামে বিক্রিত হচ্ছে। আমরা জানি সেগুলোকে চ্যাপ বুক বলে। এছাড়াও আমরা দেখছি যে এই সময় কোন ধরনের বই বিক্রি হচ্ছে, যেমন ভোলানাথ মুখোপাধ্যায়ের কোণের মা কাঁদে আর টাকার পুঁটুলি বাঁধে, রাজকৃষ্ণ রায়ের ডাক্তার বাবু, বেলুনে বাঙালি বিবি, সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জমালয়ে এলোকেশী বিচার, হরিহর নন্দীর ঘোড়ার ডিম, এই জাতীয় বইগুলো বিক্রি বৃদ্ধি পাচ্ছে। এবং এগুলো নিঃসন্দেহে অত্যন্ত জনপ্রিয়, তার মুদ্রণ সংখ্যা হাজার হাজার কপি, এবং সাধারণ মানুষের কাছে অত্যন্ত সমাদৃত হচ্ছে। যদিও একটা চোরাগোপ্তা, যেহেতু চোরাগোপ্তা একটা টানাপোড়েন কিন্তু এই সময় থেকে তৈরি হয়ে যাচ্ছে। কারণ আমরা যেহেতু দেখছি যে 1870 থেকে 1820-র মধ্যে এই মনোরঞ্জন, 1920-র মধ্যে এই মনোরঞ্জনী রচনার আধিক্য বেড়ে যাচ্ছে। এবং মনোরঞ্জনী যে রচনাগুলোর যে ধরন, অধিকাংশই আদি রসাত্মক বা যৌন কেচ্ছামূলক লেখাপত্র। যদি আমরা সংবাদ রসরাজ পত্রিকার কথা দেখি, তাহলে দেখবো যে এরা একটা কাউন্টার কালচার তৈরি করার চেষ্টা করছে, যেখানে উচ্চবিত্ত বা যারা এলিট শ্রেণীর লোকজন, তাদের ঘরোয়া কেচ্ছা বা তাদের সেই সমস্ত পরিবারের কেচ্ছাগুলোকে অত্যন্ত মনোরঞ্জনী আকারে পরিবেশন করা হচ্ছে, এবং সাধারণ মানুষরা গোগ্রাসে গিলছে। কারণ সাধারণ মানুষের কাছে তাদের যে অর্থনৈতিক বৈকল্য, সেই বৈকল্য থেকে পরিত্রাণের কোনো উপায় পাওয়া যাচ্ছে না। সুতরাং এটা একটা যে মধ্যবিত্ত বা ধনবান ব্যক্তিদের কোন একটা দুর্বলতার জায়গা, সেই দুর্বলতার জায়গায় একটা খোঁচা, সূক্ষ্ম খোঁচা, এবং সেই জায়গাটাকে আনন্দের সহকারে উপভোগ করার একটা জায়গা তৈরি হচ্ছে। ফলত এই কারণে বটতলা কেন্দ্রিক যে সাহিত্য বা বটতলা কেন্দ্রিক যে সমস্ত লেখাপত্র আমরা জেমস লং এর ক্যাটালগ থেকেও পাচ্ছি বিভিন্ন বইয়ের নাম, সেখানেও আমরা দেখছি যে এই সমস্ত বইপত্র নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে শুধু নয়, পরবর্তীকালে আমরা দেখব যে আমরা যখন বিদ্যায়তনিক আলোচনায়, আমার আলোচনা তো লেখক, পাঠক এবং সমালোচকের অভিমুখ। লেখকের ক্ষেত্রে আমরা দেখছি যে লেখক কিন্তু এই ধরনের লেখাগুলোকে অস্বীকৃতি দিতে চাইছেন। অর্থাৎ লেখক এই ধরনের লেখা লিখছেন, কিন্তু তিনি কোথাও একটা তার আহ, বা তার চেতনায় থাকছে যে তিনি কেচ্ছামূলক আখ্যান লিখছেন। ফলত তার সেই স্বীকৃতি, কোথাও একটা তিনি পাঠকের কাছে স্বীকৃতি চান বা সমালোচকদের কাছে স্বীকৃতি চান, সেই জায়গা থেকে তিনি এই ধরনের লেখাপত্রকে খুব বেশি মনোযোগ দিতে চাইছেন না। বা কোথাও তাদের অনুশোচনা পরিলক্ষিত হচ্ছে, বা কোথাও কোথাও পরবর্তীকালে তারা এই জাতীয় লেখাগুলোকে ছদ্মনামে বা বেনামে লেখার চেষ্টা করছে। এই একটা। আর লেখকের
কথা আমরা দেখলাম। পাঠকের দিক থেকে কি দেখছি, পাঠক পাঠক চিরকালই, অর্থাৎ এখনো যদি আমরা লক্ষ্য করি, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত কেচ্ছা কাহিনীগুলো মূলক লেখাপত্র বা কন্ট্রোভার্সিয়াল লেখাপত্র রয়েছে, উপন্যাস রয়েছে, সেগুলো কিন্তু আমরা নির্দ্বিধায় আনন্দ সহকারে উপভোগ করি। কারণ যে কোনো লাইব্রেরি কিংবা তার যদি আমরা বিক্রির পরিসংখ্যানগুলো দেখি, তাহলে বুঝতে পারবো যে তার চাহিদা রয়েছে। কিন্তু সেগুলোকে কোনো বিদ্যায়তনিক কিংবা সামাজিক দিক থেকেই আহ অবশ্য পাঠ্য বই হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। সুতরাং এইটা গেল লেখক এবং পাঠকের দিক, এবং আরেকটা আসছে সমালোচকের দিক। সমালোচকের দিক থেকে আমরা জানি, প্রথম থেকেই আমরা দেখে আসছি সেই বিদ্যাসুন্দর থেকে, মানে ভারতচন্দ্র রায় মনে করে বিদ্যাসুন্দর কাব্য থেকে শুরু করে একদম আধুনিক সময় পর্যন্ত অশ্লীলতা খুব বড় একটা প্রশ্নের জায়গা আমরা দেখেছি। অশ্লীলতার কারণে একাধিক বই নিষিদ্ধ হয়েছে। অশ্লীলতা নিয়ে রবীন্দ্রনাথ থেকে শুরু করে একাধিক ব্যক্তি বিতর্কে জড়িয়েছেন, এবং কল্লোল কালিকলমের যুগ তো আমরা জানি যে সেখানে মানে যৌন কল্লোল তোলার অপরাধে লেখকরা অভিযুক্ত হয়েছিলেন। সুতরাং এই সমস্ত বিষয়ের দিক থেকে যদি লক্ষ্য করি, সমালোচকরা চিরকালই এই জাতীয় লেখাপত্রকে বা বটতলার যে সমস্ত লেখাপত্রকে, এই লেখাপত্রকে মান্যতা দিতে চায়নি, যদিও চাননি। পরবর্তীকালে যদিও গৌতম ভদ্র বা এরকম কিছু সমালোচক, আশিস কাস্তগীর, এরা অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, এই এই সমস্ত লেখকরা পরবর্তীকালে এই বা অদৃশ বিশ্বাস খুব উল্লেখযোগ্য একজন সমালোচক, এরা চেষ্টা করেছেন এই ধরনের লেখাপত্রকে বিদ্যায়তনিক আলোচনায় আনা, এবং এর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে প্রভাব রয়েছে সমাজে, এবং তার সঙ্গে সঙ্গে সাহিত্যিক মূল্য, এর কিছু কিছু সাহিত্যিক মূল্য আছে। কারণ কোনো লেখা যখন পাঠকের পড়তে ভালো লাগছে, বা তারা একের বেশি একাধিকবার যখন পড়ছেন, নিশ্চয়ই তার কোথাও না কোথাও পাঠকের কাছে আবেদন আছে। সমস্ত লেখায় আবেদনহীন বা নির্বিশেষে ওয়ান টাইম রিড নয়, মানে একবার পাঠযোগ্য নয়, একাধিকবার পাঠযোগ্য লেখাও আমরা এর মধ্যে পাই। ফলত দেখতে পাই যে সমালোচকের মধ্যে এই ধরনের লেখাপত্রের একটা নেতিবাচক প্রতি নেতিবাচক মানসিকতা তৈরি হচ্ছে। এবং এই জায়গা থেকে যদি আমি দুটো আখ্যানের কথা সমান্তরাল ভাবে তুলে ধরবো পাঠক এবং লেখকের মনোভঙ্গি বোঝার জন্য। দুটো আখ্যান, একটি হচ্ছে আমরা তো বঙ্কিমচন্দ্রের কথা বলেছি, এবং বঙ্কিমচন্দ্রের সমসাময়িক রমেশচন্দ্র দত্ত, পরবর্তীকালে স্বর্ণকুমারী দেবী, শিবনাথ শাস্ত্রী, এরা সমস্ত লিখছেন, এবং এদের যে এরা এরা যে সমস্ত লেখা উপন্যাসগুলো লিখছেন, সেই উপন্যাসের সমান্তরালে আমরা জানি রামদুলাল বসুর বঙ্কিমচন্দ্র সমকালীন গৌণ ঔপন্যাসিক বৃন্দ, যে বিখ্যাত তার আলোচনা গ্রন্থ রয়েছে, সেখানে তিনি দেখিয়েছেন যে একাধিক ঔপন্যাসিক কিন্তু এ সময় লিখেছেন, এবং এদের অধিকাংশই কিন্তু কেউ কেউ বঙ্কিমচন্দ্রের অনুবর্তন করেছেন। কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে বঙ্কিমচন্দ্রের সমসাময়িক একজন লিখছেন, তিনি হচ্ছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। এই তারকনাথ গঙ্গোপাধ্যায়ের স্বর্ণলতা উপন্যাসের কথা আমরা প্রত্যেকেই জানি। কারণ এই স্বর্ণলতা উপন্যাসটি 1874 সাল নাগাদ প্রকাশিত হয়, এবং বেশ দীর্ঘায়তন একটি উপন্যাস। এই উপন্যাসে আমরা দেখি একটি সামাজিক নিটোল পারিবারিক সামাজিক গল্প রয়েছে, কিন্তু এই উপন্যাসের মধ্যে বঙ্কিমচন্দ্রের সমালোচনা রয়েছে তৎকালীন সমালোচকদের প্রতি, যারা শুধুমাত্র এলিট কিংবা উচ্চ শ্রেণীর লেখকদেরকেই বা সেই শ্রেণীর পৃষ্ঠপোষক পাঠকদেরকে মান্যতা দিয়েছেন। প্যারালালি যারা অন্য যে সমস্ত সাহিত্যিক বা অন্য যে সমস্ত লেখকরা লিখছেন, যারা পারিপার্শ্বিকভাবে জনপ্রিয় হচ্ছেন, এবং হয়তো কারো কারো বিক্রি বঙ্কিমচন্দ্রের উপন্যাসের বিক্রিকেও সমসময়ে ছাড়িয়ে যাচ্ছে, তাদেরকে আলোচনায় আনা হচ্ছে না। এবং তিনি তার ভূমিকায় এই উপন্যাস সম্পর্কে জানাচ্ছেন, তার উপন্যাসকে তিনি কিভাবে দেখতে চাইবেন, এবং বঙ্কিমচন্দ্রের প্রতিস্পর্ধী লেখক হিসেবে তার নাম কোথাও থাকবে কিনা, এটা নিয়েও আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার সমসময়ে আলোচনা হয়েছে। এবার এই যে স্বর্ণলতা উপন্যাস, এই স্বর্ণলতা, কারণ আমি একটু আগেই উল্লেখ করলাম যে বটতলা কেন্দ্রিক যে জনপ্রিয় সাহিত্যের ঘরানা, সেই সাহিত্য ঘরানায় আহ বটতলা কেন্দ্রিক যে সাহিত্য ঘরানায়, সেই সাহিত্য ঘরানায় আমরা দেখলাম যে এটাকে নিয়ে যে আহ বিভিন্ন ধরনের বিতর্ক রয়েছে, বিতর্কের কথা। কিন্তু আমরা এটাও দেখবো যে পরবর্তীকালে বটতলার যে গন্ধ, সেই বটতলার গন্ধ থেকে আস্তে আস্তে বটতলা বন্দি লেখাপত্র আস্তে আস্তে লুপ্ত হচ্ছে, কারণ বটতলার অস্তিত্বই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে। আহ যে বটতলা কেন্দ্রিক
প্রেস বা পাবলিশিং হাউস তৈরি হচ্ছিল সেটা পরবর্তীকালে শিফট করলো গোসালপুকুর, অর্থাৎ বর্তমানে যেটা লাল দিঘি, কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার অঞ্চলকে। অর্থাৎ সেখানে হিন্দু স্কুল এবং প্রেসিডেন্সি কলেজ, সংস্কৃত কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে, এই এই সমস্ত, এবং ওখানে একাধিক স্কুল কলেজ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে বৃহত্তর কলেজ স্ট্রিট, এবং সেই কলেজ স্ট্রিটকে কেন্দ্র করে শুধুমাত্র পাঠ্যপুস্তকের ব্যবসা নয়, পাঠ্যপুস্তকের ব্যবসার পাশাপাশি উপন্যাসেরও একটা রমরমা বাজার তৈরি হয়েছিল। এই বাজার তৈরি করতে সহায়ক হয়েছিলেন বরদা প্রসাদ মজুমদার, গুরুদাস চট্টোপাধ্যায়, এই সমস্ত তৎকালীন যারা প্রকাশক, তারা তারা একই সঙ্গে কেউ কেউ উপন্যাস লেখাতেও হাত পাকিয়েছিলেন। পাল ব্রাদার্স এর কথা আমরা জানি। যিনি যে পাল ব্রাদার্স ছিল, এবং পরবর্তীকালে আমরা দেখছি যে এই উপন্যাসগুলোকে বটতলা থেকে ছেড়ে এলো, এবং বটতলা থেকে ছেড়ে উপন্যাস আস্তে আস্তে অর্থাৎ যেখানে অবদান রয়েছে, যার একাধিক অর্থের বিনিময়ে যে উপন্যাস কিনছেন এবং পাঠ করছেন, তাদের ভালো লাগছে, অর্থাৎ একাধারে লেখক যিনি, তিনি তার সচেতনভাবে পাঠকের ভালো লাগবে এরকম উপাদান নিয়ে উপন্যাস লিখছেন, এবং অন্য দিক থেকে আহ দেখা যাচ্ছে যে তার যে উদ্দেশ্য বা অভিসন্ধি সেটা সার্থক হচ্ছে, এবং অন্য দিক থেকে যারা ক্রেতা রয়েছেন, ক্রেতারা তার উপন্যাস পড়ছেন। এই ধরনের উপন্যাসগুলো কিন্তু জনপ্রিয় হয়ে যাচ্ছে, এটা একটা স্ট্যান্ডার্ড ধরন তৈরি হলো বাংলা জনপ্রিয় উপন্যাসের। এবং এই ট্রানজিশন পর্বে খুব গুরুত্বপূর্ণ, আমি এর আগে বললাম যে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের কথা, এবং এর প্যারালাল একটা ক্ষেত্র কিন্তু যে একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে এরকম নয়। কেন নয়? কারণ হচ্ছে আমরা যেমন একদিক থেকে স্বর্ণলতা উপন্যাসের কথা পাই, সেরকম 1888 সালে, অর্থাৎ স্বর্ণলতা উপন্যাসের আরো অনেক পরে স্বর্ণবাই বলে একটি উপন্যাসের কথা পাচ্ছি, যেটি কিন্তু ওই বটতলা থেকে প্রকাশিত, এবং সেটি ধীরেন্দ্রনাথ পালের লেখা। তিনি একাধিক এই ধরনের উপন্যাস লিখছেন, যেখানে মূলত ওই অসতী, অসতী আম, স্বর্ণ স্বর্ণ স্বর্ণবাইয়ের কথা বলা হচ্ছে, কারণ দেখানো হচ্ছে যে একটি ব্রাহ্মণ পরিবারের মেয়ে কাত্যায়নী, সে কিভাবে সামাজিক এবং অর্থনৈতিক কারণে, বিশেষভাবে সামাজিক কারণে, সে পরবর্তীকালে তার প্রেমিকের দ্বারা প্রত্যাখ্যাত হয়, এবং প্রত্যাখ্যাত হয়ে শহর কলকাতায় আসে, শহর কলকাতায় এসে জোরবাগান সংলগ্ন একটি অঞ্চলে ওঠে, এবং তারপর সে কিভাবে পতিতাবৃত্তি অবলম্বন করে, পতিতাবৃত্তি অবলম্বন করার পরে একাধিক পুরুষ সঙ্গ, এবং পরবর্তীকালে তার যে দ্বৈত, যে যাকে কেন্দ্র করে তার জীবনের এই যে এই যে তার উম, পরিবর্তন, গ্রাম থেকে শহর জীবনে আসা, তার জীবনে তার পদার্পণ, এবং পরবর্তীকালে তার অনুশোচনা, অনুশোচনা থেকে তার পুনরায় সতীত্বে প্রত্যাবর্তন করা, কাশিবাস করা। তো এই জাতীয় উপন্যাসও কিন্তু প্যারালালি লেখা হচ্ছে। কেন লেখা হচ্ছে? অর্থাৎ জনপ্রিয়তার দুটো ধরন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়ে যাচ্ছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরন, যেটা কলেজ স্ট্রিট বা কলকাতার যে মান্য প্রকাশনা সংস্থা, সেগুলো থেকে প্রকাশিত হচ্ছে। অন্যদিক থেকে প্যারালালি যে বটতলার ভাঙা, যেটা প্রায় লুপ্ত বা অবলুপ্ত হয়ে যাচ্ছে, সেই ধরনের উপন্যাসও প্রকাশিত হচ্ছে। এবং আমরা দেখি যে এই বটতলার সঙ্গে রবীন্দ্রনাথ কিংবা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, এদেরও কিন্তু সংযোজন ছিল, তাদের বইয়ের বিজ্ঞাপন ইত্যাদি প্রকাশিত হচ্ছে সে সমস্ত জায়গা থেকে। যাই হোক, এই উপন্যাসগুলো থেকে, এই উপন্যাসের সঙ্গে তাহলে জনপ্রিয়তার এই দুটো ধরনের পার্থক্য কি? পার্থক্যটা হলো এটাই যে স্বর্ণলতা উপন্যাসটি আদ্যন্ত কিন্তু পারিবারিক আখ্যান, পারিবারিক সামাজিক আখ্যান, এবং সেখানে কিন্তু পারিবারিক যে নিয়ম নীতি, বাঙালি মধ্যবিত্ত জীবনের যে মূল্যবোধ, সেই মূল্যবোধগুলোর পরিপোষণ আছে সেখানে। অহেতুক কোনো আহ যৌন সম্পর্ক কিংবা একাধিক আহ যৌন যৌনতার কোনো উপস্থাপনা নেই। কিন্তু যদি আমরা স্বর্ণবায়ী উপন্যাসটাকে লক্ষ্য করি, তাহলে দেখবো যে এখানে কিন্তু একাধিক যৌন অনুষঙ্গের কথা আসছে, এবং কিছুটা মানে একজন নারী সে কিভাবে পতিতাতে পরিণত হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে। এবং বলা হচ্ছে শেষে যে যাতে কোনো নারী ভবিষ্যতে এই ধরনের
ক্রিয়াকর্মে নিজেকে লিপ্ত না করে এবং তার জীবনকে নষ্ট না করে, এই উপন্যাসটি অবশ্যই পাঠ করো। অর্থাৎ কোথাও একটা গিয়ে এই ধরনের রগরগে উপস্থাপন করার পর তাদেরকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে এই ধরনের রগরগে জীবন উপস্থাপন যেটা করা হলো সেই জীবনে যেন কেউ প্রত্যাবর্তন না করে, এবং এইভাবে তারা কোথাও একটা সমাজকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। এই বার্তাটা পৌঁছে যাচ্ছে। এই ধরনের যে জনপ্রিয় উপন্যাসের ঘরানা, সেই ঘরানা বা জনপ্রিয়তার যে ঘরানা, যেগুলোকে আমরা বলতে পারি মনোরঞ্জনী বই বলে, যেগুলোকে আলাদা করে আহ আহ, বন্ধনীভুক্ত করা হচ্ছে, সেই ধরনের রচনার ধারা কিন্তু সীমিত হলেও থেকে যাচ্ছে। হ্যাঁ, হয়তো বটতলা থেকে নয়, কিন্তু বটতলা পরবর্তীকালে বর্তমানেও বিভিন্ন প্রকাশনা সংস্থা রয়েছে যাদের নাম হয়তো আমরা সরাসরি এখানে উচ্চারণ করতে পারবো না। সেই ধরনের প্রকাশনা সংস্থা বাংলা উপন্যাসের পাঠককেও তারা ধরে রেখেছে। কিন্তু সমালোচক এবং পাঠকের দৃষ্টিকোণ থেকে দেখা গেল যে তারা কিন্তু এই একপাক্ষিক দৃষ্টিকোণ থেকে ভাবতে শুরু করলেন। অর্থাৎ জনপ্রিয় লেখা মাত্রই হচ্ছে সস্তা, জনপ্রিয় লেখা মাত্রই বাজারি এবং অপসংস্কৃতির প্রবর্তক। ফলে এই অপসংস্কৃতির যে ভাবধারা বা ধারণা, যে সমস্ত লেখকরা ততোধিক পাঠকপ্রিয় হলেন না বা যাদের লেখার প্রসাদ গুণ নেই, সেই সমস্ত লেখকেরা সচেতনভাবে এই বিষয়টিকে প্রমোট করতে শুরু করলেন। এবং শুধু তাই নয়, লেখকদের মধ্যে পাঠকদের মধ্যেও এক ধরনের চিন্তা ভাবনা তৈরি হতে শুরু করলো যে যেই ধরনের লেখা সহজবোধ্য এবং যেই ধরনের লেখা তাদের পড়তে ভালো লাগে, সেই ধরনের লেখা বোধহয় তত বিদ্যায়তনিক আলোচনায় বা পরিসরে আনার উপযুক্ত নয়। সেই কারণেই তারা চিরন্তনের যে চিরন্তনতার যে বাণী রবীন্দ্রনাথ তার বিভিন্ন লেখার মধ্যে এবং তার জীবনাদর্শের মধ্যে সঞ্চার করে গিয়েছিলেন, বাঙালি সেইটুকুর মধ্যে আবদ্ধ থাকতে শুরু করলো। এবং বলা বাহুল্য, বাংলা বিদ্যায়তনিক আলোচনার ক্ষেত্রটিও কিন্তু সেইখানেই সীমাবদ্ধ হয়ে গেল। অর্থাৎ জনপ্রিয় সাহিত্যের বা জনপ্রিয় উপন্যাসের যে একটা ভিন্নতর দিক রয়েছে, জনরঞ্জনী ঘরানা থেকে যে তার একটা পৃথক সত্তা রয়েছে, এবং বাংলা জনপ্রিয় উপন্যাস মাত্রই পাল্পত্রের লেখাপত্র নয়, তার একটা পৃথক আবেদন রয়েছে। এবং বস্তুত পক্ষে তার কারণেই কিন্তু উপন্যাস রচনার ধারাটি টিকে আছে। অর্থাৎ উপন্যাস তো হাওয়ায় হাওয়ায় লিখিত হতে পারে না, এর একটা যুক্তিবোধ রয়েছে। অর্থাৎ আমি যখন একটি উপন্যাস লিখবো, তখন যিনি লিখবেন সেই লেখকের নির্দিষ্ট সংস্থান চাই, তার অর্থনৈতিক সংস্থান চাই, কাগজ চাই, প্রকাশনা সংস্থা চাই। অর্থাৎ একটা মিডিয়াম আছে, এবং এই ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন একাধিক ব্যক্তি যাদের রুটি রুজির যোগ কিন্তু এর সঙ্গে রয়েছে। ফলে আমি যদি এই ধারাটিকে অস্বীকার করে ফেলি, বা আমরা যদি এই বিষয়টিকে বিদ্যায়তনিক আলোচনার বাইরে রেখে তুচ্ছ করতে শুরু করি, তাহলে কিন্তু এই পুরো বিষয়টিকে অস্বীকৃতি দেওয়া হয়, এবং এক পক্ষে এটা বাংলা সাহিত্যের অবলুপ্তিকেই কিছুটা মান্যতা দেওয়া হয়ে যায়। তো সুতরাং আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখবো যে শরৎচন্দ্রের অর্থাৎ আমরা একদম স্বর্ণলতা, তারকনাথ গঙ্গোপাধ্যায় কিংবা ধীরেন্দ্রনাথ পালের মতন লেখকদের তুলনামূলক আলোচনা থেকে একদম 20 শতকে চলে আসি। 20 শতকে যদি দেখি যে শরৎচন্দ্র, আমরা জানি শরৎচন্দ্র জনপ্রিয়তা তিনি সর্বজনমান্য, এবং তার জনপ্রিয়তা কিন্তু এখনো অম্লান। যদিও আমরা দেখি যে শরৎচন্দ্র হয়তো এখন বাঙালি পাঠক খুব বেশি যে শরৎচন্দ্র পড়েন এরকম নয়,
এবং জনপ্রিয় সাহিত্যের এটা একটা খুব বলতে পারি যে আমরা নেতিবাচক দিক, যে তার সমকালে যত বেশি লেখক পাঠকের দ্বারা পঠিত হয়, এর অনেক ডাইমেনশন রয়েছে যদিও, পাঠকের দ্বারা পঠিত হয় পরবর্তীকালে, এবং যার যত বেশি আবেদন সমকালে তৈরি হয়, তার আবেদন কিন্তু পরবর্তীকালে কিছুটা ক্ষুণ্ণ হতে শুরু করে। যদিও এর অনেক ব্যতিক্রম রয়েছে, কারণ এক সূত্রে এগুলোকে কোনোভাবে বাঁধা যায় না। তাও আমরা যদি লক্ষ্য করি যে শরৎচন্দ্রের মধ্যে কিন্তু এই যে লেখক পাঠক এবং সমালোচকদের মধ্যে যে এই রসায়ন, এই যে টানাপোড়েন দোলাচলতা, বঙ্কিমচন্দ্রের মধ্যে তো অবশ্যই এই বটতলা ঘরানার প্রতি একটা সমালোচনামূলক দৃষ্টিকোণ ছিল, এবং তিনি তার বৃষবৃক্ষ উপন্যাসে মালিনী চরিত্রের পাঠক বলছেন, যারা এই ধরনের উপন্যাস পাঠ করেন বা এই ধরনের লেখাপত্র পাঠ করেন। কিন্তু আমরা পরবর্তীকালে দেখছি যে বঙ্কিমচন্দ্র ব্যতি রেখে, বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ বারবার কিন্তু তিনি লিখেছেন, প্রবাসীর জন্য লিখেছেন, লিখে টাকা পেয়েছেন। এবং আমরা জানি যে আজকে বিশ্বভারতীর যে গ্রন্থন বিভাগ এবং সেখানে যে পাবলিশিং হাউস, সেটা কিন্তু রবীন্দ্রনাথের লেখাপত্রের কারণেই পরবর্তীকালে কিন্তু অনেক বেশি অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। যদিও রবীন্দ্রনাথ কিন্তু তার লেখাকে ওই মানুষের পণ্যশালায় বা হাটে বিকিয়ে দিতে চাননি, যদিও তাকে করতে হয়েছে একাধিকবার বিভিন্ন কারণে, কিন্তু শরৎচন্দ্র এই কাজটি সচেতন ভাবে করেছিলেন। এবং তার মধ্যে এই ঠিক একই কারণে জনরঞ্জনী ধারা সাহিত্য এবং জনপ্রিয় সাহিত্য, এটা নিয়ে একটা টানাপোড়েন বা এর মধ্যে যে মধ্যবর্তী যে ব্যবধান, তার মধ্যে ব্যবধান কত অস্পষ্টতার জন্য শরৎচন্দ্রের মধ্যে কিন্তু একটা সংশয় ছিল, এবং তিনি আহ তার লেখা থেকে উপার্জন করলেও তার কোথাও একটা সংশয় থেকে যাচ্ছে যে তার লেখা পরবর্তীকালে পাঠকদের কাছে আদরণীয় হবে কিনা আদৌ। এবং শরৎচন্দ্র থেকে আমরা যখন আস্তে আস্তে শরৎচন্দ্রের সমকালে ভারতবর্ষ, যমুনা, এবং ভারতবর্ষ, মাসিক বসুমতী, যমুনা, এই সমস্ত যে পত্রিকাগুলো, প্রবাসী পত্রিকায় যদিও শরৎচন্দ্র লেখেননি, এবং সেটাকে নিয়ে বিতর্ক আছে, এই ধরনের পত্রিকাগুলো কিন্তু প্রকাশিত হচ্ছে, এবং তারা লেখার বিনিময়ে টাকা দিচ্ছেন পাঠকদের, লেখকদের টাকা দিচ্ছেন, এবং পাঠকরা সেই সমস্ত লেখা কিন্তু পয়সার বিনিময়ে কিনে পড়ছেন, তাদের বিজ্ঞাপনও থাকছে। আস্তে আস্তে আমরা দেখবো যে জনপ্রিয় উপন্যাসের পরিসরটা কিন্তু আরো বেশি প্রশস্ত হচ্ছে। এবং এর পরবর্তী ক্ষেত্রে যখন কল্লোল কালি কলমের যুগ আসবে, তখন আস্তে আস্তে পাঠক কিন্তু দীক্ষিত পাঠক হয়ে যাবেন, এবং পাঠকের মধ্যে এতদিন পর্যন্ত পাঠক মোটের উপর সব রকমই পড়ছিলেন, বিশেষত মান্য প্রকাশনা সংস্থা থেকে যেগুলো প্রকাশিত হতো। আস্তে আস্তে পাঠক কিন্তু পাশ্চাত্য সাহিত্যে দীক্ষিত হয়ে উঠবেন, অর্থাৎ বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, এবং গোকুলচন্দ্র নাগ, আহ, এদের মতন যারা, যে সমস্ত লেখক বা সম্পাদকরা থাকবেন, তারা অত্যন্ত শিক্ষিত এবং পাশ্চাত্য সাহিত্যের সমালোচক এবং সমালোচক আসে। কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে এই যে শরৎচন্দ্রের পরবর্তী যে সমস্ত লেখক, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এবং বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, বিধায়ক ভট্টাচার্য, ফাল্গুনী মুখোপাধ্যায়, এরা আরো পরবর্তীকালে আরো অনেক লেখক সংযোজিত হবেন এর মধ্যে। এরা দেখা যাচ্ছে যেমন একাধারে পাশ্চাত্য সাহিত্যের পৃষ্ঠপোষক বা সেই সমস্ত সাহিত্য পড়ছেন, সিরিয়াস ঘরানার সাহিত্য লিখছেন, আবার একাধারে তারা কিন্তু এই জনপ্রিয় ধারা সাহিত্য রচনা করছেন। এবং এই সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা সাহিত্যে যৌতুক উপন্যাস, বিয়ের জন্য লেখা বিবাহ উপন্যাস বা যৌতুক উপন্যাস, বারোয়ারি উপন্যাস, বিভিন্ন ধরনের স্টোরির অনুবাদ তারা করছেন, এই এই সমস্ত বিখ্যাত লেখকেরাই করছেন কিন্তু। নিক কার্টার, হেডলি চেস, এই সমস্ত লেখকদের অনুবাদ করছেন তারা, এই সমস্ত অনুবাদ প্রকাশিত করছেন, এবং তাদের রুটি রুচির জায়গা কিন্তু এই লেখাগুলোই হয়ে উঠছে। এবং প্যারালালি তারা কিন্তু দুটো ঘরানাকে পরিপুষ্ট করে চলছেন ফলত। এবং এদের যে সমস্ত লেখাগুলো সমালোচকদের দ্বারা স্বীকৃত, এবং পাঠকদের দ্বারা কিছুটা নিন্দিত এবং সমালোচিত, সেই সমস্ত লেখাগুলোকে যদি আমরা বেদে যা যা পড়ে এগুলো দেখি, এগুলোতে যৌনতা বা যৌন বিষয়ক, যৌন প্রসঙ্গের উপস্থাপনা কতটা যুক্তিযুক্ত ছিল সেটা নিয়েও কিন্তু বিতর্কের অবকাশ থেকে গেছে। এবং আমরা দেখি যে এই সময় থেকে আস্তে আস্তে আমরা প্রত্যাবর্তন করছি, যে পরবর্তীকালে যারা লেখক লিখছেন, আরো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গজেন্দ্র কুমার মিত্র, কিংবা বুদ্ধদেব গুহ, আরো পরে সুনীল গাঙ্গুলি, তারপর হচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এবং আরো পরে সুচিত্রা ভট্টাচার্য, অর্থাৎ একদম আমরা
আস্তে 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 যদি রূপান্তরের দিকটা লক্ষ্য করি তাহলে দেখবো যে এই সময় এই ট্রানজিশন পর্বটাতে, অর্থাৎ যেমন একদিক থেকে এক শ্রেণীর পাঠক যারা, যে সমস্ত লেখক ছিলেন তারা একদিক থেকে আহ কিছুটা বিভক্ত হয়ে গেলেন, আবার একই সঙ্গে তাদের ওভারল্যাপিং হচ্ছে। তারা এই দিক থেকে জনপ্রিয় ধারা সাহিত্য লিখছেন, আবার সিরিয়াস গোত্রের লেখাপত্র লিখছেন। সেরকম ভাবে তাদের কিন্তু অর্থনৈতিক দিকটি অত্যন্ত প্রবল হতে শুরু করে। তার গুরুত্বপূর্ণ, তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে দেশ পত্রিকা। আমরা দেখতে পাই যে 1933 সালে 24শে নভেম্বর দেশ পত্রিকার উদ্ভব হচ্ছে, এবং দেশ পত্রিকার এই প্রকাশ একটা খুব সচেতন একটা ব্যবসায়িক প্রকল্প। এবং এই ব্যবসায়িক প্রকল্পের উপস্থাপক হচ্ছে আনন্দবাজার গোষ্ঠী। এর আগে কিন্তু একাধিক প্রকাশনা সংস্থাকে আমরা দেখতে পেয়েছি, এবং সেই সমস্ত প্রকাশনা সংস্থার যে ব্যবসায়িক পরিকল্পনা বা সুচিন্তিত চিন্তা ভাবনা ছিল না এরকম নয়। দেব সাহিত্য কুটিরের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে দেব সাহিত্য কুটির একাধিক উপন্যাসের বই বের করছে, যেগুলো আহ এই ধরনের এক একটা সেকশন কে অবলম্বন করে, হয়তো অনুবাদ ঘরানার এক ধরনের উপন্যাস, কিংবা ধরো দেখা যাচ্ছে ছোটদের জন্য লেখা এক ধরনের উপন্যাস, কিংবা বিদেশি বিদেশি সাহিত্য, এরকম ভাবে একাধিক ঘরানা, কিংবা প্রাইজ বা পুরস্কার দেওয়ার জন্য এক ধরনের উপন্যাস লেখা হচ্ছে। তো দেব সাহিত্য কুটির খুব গুরুত্বপূর্ণ। গুরুদাস চট্টোপাধ্যায় সংস্থার কথা বললাম, এছাড়াও ছোট ছোট একাধিক প্রকাশনার সংস্থা রয়েছে, কাত্যায়নী প্রকাশনী, ভবদীয় প্রকাশনী, বিশ্ববাণী প্রকাশনী, এই সমস্ত ছোট ছোট এবং জাল প্রকাশনা সংস্থা তৈরি হচ্ছে, যারা সেই সময়কার নামি দামি যারা লেখক ছিলেন, যাদের নামে পাঠকরা নিশ্চিত হয়ে বই কিনতে শুরু করতেন যে এই লেখকের লেখা খুব উপভোগ্য। সেই সমস্ত লেখকদের লেখা, অর্থাৎ এর মধ্যে রয়েছেন, আমরা উল্লেখ করলাম একদম নিহারঞ্জন গুপ্ত, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত লেখকরা, এদের লেখা, বিমল মিত্র, এদের লেখা কিন্তু জাল হতে শুরু করছে। তো এই সমস্ত জাল প্রকাশনা সংস্থাগুলোতে ছিল, কিন্তু এর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ ভাবে পাবলিশিং হাউসের ক্ষেত্রে একদিকে যেমন আনন্দ ও সিগনেট এদের প্রস্তাবনা ঘটলো, অন্যদিকে দেশ পত্রিকা, আবার দেশের প্রতিস্পর্ধী হিসাবে অন্যদিকে অমৃত, যুগান্তর, এই সমস্ত পত্রিকাগুলো তৈরি হচ্ছে, যারা নিজেদের কম্পিটিটর হিসেবে দেখছে, এবং তাদের আহ, যে সমস্ত লেখকরা দেশ পত্রিকায় লিখছেন তারা এই ধরনের পত্রিকায় লিখছেন না, বা যারা ওই ধরনের পত্রিকায় লিখছেন তারা দেশ পত্রিকায় লিখছেন না। কিন্তু মোটের উপর দেশ পত্রিকায় কিন্তু বাংলা উপন্যাসের যে জনপ্রিয় উপন্যাসের ঘরানাকে নিয়ন্ত্রণ করছে। যদিও এই দেশ পত্রিকায় লেখেননি কিন্তু বিখ্যাত হয়েছেন আশাপূর্ণা দেবী, কিংবা আমরা বলতে পারি যে পরবর্তীকালে বুদ্ধদেব গুহ, এরা খুব বেশি যে দেশ পত্রিকার পৃষ্ঠপোষকতা পেয়েছেন বা অনেকে হয়তো পাননি, তারাও কিন্তু অত্যন্ত জনপ্রিয় হচ্ছেন আহ অন্যান্য পত্রিকা লিখে। এবং এই সময়কার ক্ষেত্রে উপন্যাসের জনপ্রিয়তার ক্ষেত্রে সিনেমার দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনেমা যুগপৎ পাঠক, লেখক এবং সমালোচককে একটা ছত্র ছায়ার মধ্যে আনতে সক্ষম হয়েছিল। আমরা যদি লক্ষ্য করি যে চলচ্চিত্রায়িত আখ্যান বা চলচ্চিত্রায়িত উপন্যাসের চাহিদা কিন্তু পাঠকের কাছে মানে চিরকালই বেশি, কারণ যে জিনিস মানে অনেক অনেক লেখক বা অনেক 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 পাঠক কিন্তু উপন্যাস পড়েন না, তারা সিনেমা দেখতে ভালোবাসেন বা সিনেমা দেখেন। এবং এই 5-এর দশক থেকে মানে দেখা যাচ্ছে উত্তম কুমার একদম ম্যাটিনি আইকন, ম্যাটিনি আইডল, উত্তম সুচিত্রা হিট, তাদের যে কোনো ছবি প্রকাশ মাত্র হিট। এবং এই ছবিগুলো কোন ধরনের আখ্যান থেকে নির্মিত হচ্ছে, দেখা যাচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিংবা আশুতোষ মুখোপাধ্যায়, এদের অধিকাংশ উপন্যাস থেকে কিন্তু, বা নিহাররঞ্জন গুপ্ত বা বিধায়ক ভট্টাচার্য, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, এদের লেখাপত্র থেকে কিন্তু মূলত এই ধরনের উপন্যাসের চিত্রনাট্য, এই ধরনের সিনেমার চিত্রনাট্যগুলো তৈরি হচ্ছে। ফলত চলচ্চিত্রায়িত উপন্যাসের একটা চাহিদা তৈরি হচ্ছে, এবং কিছুটা এটা কমপ্লিমেন্টারি বা ভাইস ভার্সা বলতে পারি, অর্থাৎ উপন্যাসের বিজ্ঞাপন করা হচ্ছে চলচ্চিত্রকে অবলম্বন করে, আবার কখনো কখনো চলচ্চিত্রের বিজ্ঞাপন করা হচ্ছে উপন্যাসকে অবলম্বন করে। অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয়টাই সত্য সত্য অর্থাৎ চলচ্চিত্রের জনপ্রিয়তার কারণে বা ওই চলচ্চিত্রের স্টারডামের কারণে উপন্যাসগুলো জনপ্রিয় হয়ে উঠছে। এবং সেই কারণে কিন্তু এই ধরনের বিজ্ঞাপন করা হচ্ছে যে আহ, পড়ে নিন, আর একবার দেখে নিন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা উপন্যাস ইন্দ্রাণী, কিংবা প্রথম কদম ফুল। এই ধরনের উপন্যাসগুলো কিন্তু এই ধরনের উপন্যাস কিন্তু আরো বেশি করে পাঠকের কাছে
পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আরো বেশি দর্শক আহ, যাতে এই ধরনের উপন্যাসগুলোকে পড়েন এবং তারা যাতে খোঁজ করেন। সেই ধরনের লিফলেটও আমরা কিছু পেয়েছি, যে লিফলেট গুলোতে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট করে উপন্যাসের বা কাহিনীর অংশটাকে ছেপে দেওয়া হচ্ছে, এবং পাঠক যাতে এক দৃষ্টি এক এক ঝটকায় যে কাহিনীটা কি সেটা বুঝে নিয়ে সেই উপন্যাসটা খরিদ করতে পারেন। তো এই ধরনের লেখাপত্র আমরা দেখতে পাচ্ছি। উপন্যাসগুলো আহ এই এই কারণে জনপ্রিয় হচ্ছে, এবং সেই কারণে পাঠ সমালোচকের দৃষ্টিকোণ কি, সমালোচক এই ধরনের চলচ্চিত্রায়িত ও আখ্যানকে বা চলচ্চিত্রায়িত উপন্যাসকে যে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন এরকম নয়, কিন্তু তাকে অস্বীকারও তারা করতে পারছে না। এবং আমরা দেখছি যে সাহিত্য মূল্যের দিক থেকেও এগুলো যে মানে হীন বা এগুলো একেবারেই আহ অযোগ্য, কিংবা সাহিত্য মূল্যের দিক থেকে তার গুরুত্ব একেবারেই নেই এরকম নয়। কারণ যা একাধিক দর্শক পাঠকের ভালো লাগছে, তাদের আবেগকে উদ্দীপিত করছে, তাকে আমরা আহ বিদ্যায়তনিক আলোচনার মধ্যে পরিসরে না এনে কিন্তু থাকতে পারি না। সুতরাং আমরা দেখতে পেলাম এই ধরনের বিষয়গুলো তৈরি হচ্ছে, এবং এস্টাবলিশমেন্ট আস্তে আস্তে এই বিষয়গুলোকেই প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করছে। যে জিনিস বিক্রি হয়, যে জিনিস একাধিক পাঠকের কাছে গ্রহণযোগ্য, সেই জিনিসকে তারা মান্যতা দিচ্ছেন। এবং এক ধরনের পাঠকের মধ্যেও এক ধরনের উপভোক্তার চরিত্রটি প্রকাশিত হতে শুরু করছে। অর্থাৎ যে পাঠক একদিকে সাহিত্যকে শুধুমাত্র আস্বাদন করত তার সাহিত্য মূল্যের নিরিখে, সেই পাঠকের কাছে সাহিত্য আস্বাদন বা উপন্যাস আস্বাদন কিছুটা হয়ে উঠলো স্ট্যাটাস কেন্দ্রিক। অর্থাৎ আমরা এবার যদি কিছুটা বিশ্বায়ন এবং বিশ্বায়ন পরবর্তীকালে কালীন যে প্রভাবকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো টিভি, ডিভিডি এবং বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমগুলো চলে এসেছে। সেই মাধ্যমগুলোতে যদি লক্ষ্য করি, বিশেষত ইংরেজি উপন্যাসগুলো যদি লক্ষ্য করি, দুর্জয় দত্ত কিংবা কিছুদিন আগে পর্যন্ত চেতন ভগত, এদের যে রমরমা, তার একটি মাত্র কারণ একদিকে চলচ্চিত্রায়ন, এবং আরেকটি কারণ হচ্ছে এই এই বহুদা বিস্তৃত যে আন্তর্জালিক মাধ্যম, সেখানে তাদের বিজ্ঞাপন এবং সেখানে তাদের অংশগ্রহণ, এবং পাঠকও নিজেকে আহ সমসাময়িক বা তার তিনি তার সমসাময়িক যে ঘটনাগুলো ঘটছে সে সম্পর্কে ওয়াকিবহাল, সেটাকে প্রমাণ করার জন্য কখনো কখনো এই উপন্যাসের পৃষ্ঠপোষক হয়ে পড়ছেন বা সেই উপন্যাস ক্রয় করছেন। তার সেই উপন্যাসগুলো পাঠক কতদূর রয়েছে বা সেই উপন্যাস আদৌ গ্রহণযোগ্য কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম উপন্যাস বাংলা সাহিত্যের ক্ষেত্রে লেখা হচ্ছে এবং লিখছেন। একাধিক লেখক এই ধরনের উপন্যাসের পৃষ্ঠপোষকতা করছেন। জনরঞ্জনী ধপারানা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই শরণজিৎ চক্রবর্তী কিংবা আহ প্রচেত গুপ্ত, কিংবা আমরা যদি দেখি সায়ন্তনী পুততুণ্ড বা বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অথবা আরো সাম্প্রতিক লেখকদের যদি আমরা লক্ষ্য করি, অর্থাৎ দেবারতী মুখোপাধ্যায়, তিনি যদিও জনরঞ্জনী ঘরানারই সাহিত্য রচনা করে থাকেন, মূলত দেশ আনন্দবাজার কেন্দ্রিক লেখকদের যদি দেখি, তারা যে তাদের যে লেখা বা তাদের যে উপন্যাস আনন্দ পুরস্কার পাচ্ছে, কিংবা সেটি হয়তো সমাজ মাধ্যমে অনেক বেশি বিজ্ঞাপিত হচ্ছে, সেই ধরনের উপন্যাস পড়ার প্রতি পাঠকের এক ধরনের আহ চাহিদা তৈরি হচ্ছে, এবং সেই চাহিদাকে অবলম্বন করে আমরা দেখতে পাচ্ছি যে পাঠক হয়ে পড়ছেন আস্তে আস্তে উপভোক্তা। এবং এই উপভোক্তার জায়গাটি কিন্তু তৈরি করছে এই প্রকাশনা, বাণিজ্যিক মাধ্যম, প্রতিষ্ঠান সম্মিলিত একটা রূপ, এবং এখানে লেখকেরও সক্রিয় অংশগ্রহণ আছে। লেখক কিন্তু নিছক যে দ্বিধা শরৎচন্দ্রের মধ্যে আমরা দেখেছিলাম, বা যেটা নিয়ে রবীন্দ্রনাথের একটা বড় প্রশ্ন চিহ্ন ছিল, বা যা নিয়ে বঙ্কিমচন্দ্র সমালোচনা করেছেন, কিংবা পরবর্তীকালে প্রেমেন্দ্র মিত্র থেকে শুরু করে বিভূতিভূষণ বা আরো একাধিক লেখক যারা রয়েছেন, কিছু লেখক তো সরাসরি সমালোচনা করেছেন, কিছু লেখক রুটি রুজির কারণে সেই জাতীয় লেখাপত্রকে পরিপোষকতা করলেও তারা কিন্তু সচেতন ভাবে তাদের জীবনীতে বা তাদের আলোচনার মধ্যে এই ধরনের লেখাকে পরিহার করার দিকে বেশি গুরুত্ব দিয়েছেন। তারা নির্দ্বিধায় স্বীকার করেছেন যে তাদের রুটি রুজির জন্য এই ধরনের লেখা লিখতে হয়েছে। যদিও আমরা আশাপূর্ণা দেবী কিংবা বিমল মিত্র এদেরকে এই গোত্রে ফেলতে পারি না, কিন্তু তাও দেখি যে এই ধরনের লেখাপত্রে একটা জনপ্রিয় উপন্যাসের একটা কিন্তু চাহিদা এভাবে তৈরি হয়ে যাচ্ছে। এবং যে কারণে আহ, এই 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 সমস্ত বিষয়গুলো আবার একটা পুনরায় একটা নেতিবাচকতা তৈরি করছে। যে কারণে কৃত্তিবাস পত্রিকা অতি সাম্প্রতিক একটা ইস্যু তৈরি করেছিল, নতুন নূতন সাহিত্য না বটতলা।
অর্থাৎ আবার কি নতুন ধরনের কোনো সাহিত্য সৃষ্টি হচ্ছে যার প্রতি পাঠক অনেক বেশি মনোযোগী হয়ে পড়ছে? যেমন সায়ক আমানের লেখা, অর্পিতা ঘোষের লেখা, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা, পাঠক কি আরো বেশি মনোযোগ হয়ে পড়ছে এই ধরনের লেখা মানে লেখার প্রতি? তাহলে তারা কি আবার বইমুখী হচ্ছেন, নাকি এটাও আবার নতুন কোনো এক ধরনের বটতলার ঘরানা সাহিত্য তৈরি করছে? আসলে যে কোনো কিছু যখনই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বা মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে, তখনই তাকে বটতলা বলে এভাবে দাগিয়ে দেওয়ার একটা প্রয়াস দেখা যাচ্ছে এই বাণিজ্যিকতার কারণে। ফলত আমরা আমার এখানে উপস্থাপনার উদ্দেশ্য একটাই, যে বাংলা সাহিত্য আমরা যদি দেখি ক্রমপ্রসার্যমান একটি ধারায়, এটা পরিবর্তিত একটি ধারা, এবং বাংলা সাহিত্য বা বাংলা উপন্যাসের ঘরানাটি টিকে আছে কিন্তু এই জনপ্রিয় সাহিত্যের জন্য, ফলত বা জনপ্রিয় উপন্যাসের জন্য। এবং বলতে পারি যে উপন্যাস আসলে একটি জনপ্রিয় শিল্প মাধ্যম। সুতরাং উপন্যাসের টিকে থাকা বা না থাকা বা এর পৃষ্ঠপোষকতাটা পুরোপুরি নির্ভর করে এই পাঠক, লেখক, যুগপৎ যে সম্মিলন, সে সম্মিলনের মধ্য দিয়ে। সুতরাং একে এত নেতিবাচক মানসিকতা বা দৃষ্টিকোণ থেকে আহ অবজ্ঞা করার কোনো কারণ নেই। আবার একইভাবে যে লেখার সাহিত্য মূল্য নেই সেই লেখাকে আমাদেরকে মান্যতা দিতে হবে এবং আলোচনা করতে হবে, এরও কোনো কারণ নেই। এই লেখাগুলোকে আমরা আলোচনা করব সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। অন্য দিক থেকে যে লেখাগুলো লেখক, পাঠক, যুগপৎ স্বীকৃতি পাচ্ছে এবং একাধিকবার পাঠযোগ্য হয়ে উঠছে, একাধিকবার লেখক সমালোচকেরা তাদের সমালোচকদের দ্বারা অভিনন্দিত হচ্ছে এবং সেগুলো লেখক, পাঠক উভয়তে পড়ছে, সেগুলোকেও জনপ্রিয় ধারার লেখা বা একমাত্র যে লেখাগুলো পড়তে গিয়ে আমাদের অনেক বেশি মানসিক পরিশ্রম করতে হচ্ছে সেই লেখাগুলোই ভালো লেখা, এই লেখাগুলো ভালো লেখা নয় এবং জনপ্রিয় উপন্যাস মাত্রই অপাংক্তেয়, এটাকেও আমাদের পরিহার করতে হবে। বিদ্যায়তনিক আলোচনায় সর্বোপরি আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে বিভিন্ন অবস্থান এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে সাহিত্য কিভাবে পরিবর্তিত হচ্ছে, সাহিত্যে কিভাবে তার প্রতিফলন ঘটছে। কারণ জনপ্রিয় সাহিত্য তো সবসময় বেশিরভাগ ক্ষেত্রে সমসাময়িকতার কথা বলে, ফলে সমসাময়িক অভিঘাতকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে তার প্রতিফলন জনপ্রিয় সাহিত্য উপন্যাসের মধ্যে পাওয়া যাবে। আমরা যদি দেখি দমন উপন্যাস, ওই যে দমন উপন্যাসের মধ্যে যে ঘটনাটির কথা বর্ণিত আছে, একটি মেয়ের একটি মেয়ের যে হেনস্থার কথা এবং তার যে দাম্পত্য জীবনের যে ঘটনা, সেই ঘটনাটি আসলে বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে অবলম্বন করে লেখা। এবং এরকম একাধিক উপন্যাস আমরা পাচ্ছি যে বাস্তব ঘটনা বা সামাজিক জীবনকে প্রতিফলন করে। এবং সমাজ বিভক্ত সাহিত্য কখনোই সৃষ্টি হতে পারে না, সমাজ বিভক্ত নয় কখনো সাহিত্য। সুতরাং জনপ্রিয় সাহিত্যের গুরুত্ব রয়েছে এবং এর বিদ্যায়তনিক গুরুত্ব রয়েছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকেও শুধু নয়, সাহিত্য মূল্যের দিক থেকে। শুধু আমাদের সচেতন হতে হবে এবং আমাদেরকে অনেক বেশি আহ উন্মুক্ত মনের অধিকারী হতে হবে, যেখানে আমরা জনপ্রিয় সাহিত্যকে সস্তা বলে পাশে সরিয়ে রাখবো, কারণ সামথিং ইজ সেট বিকজ সামথিং ইজ পপুলার, সামথিং ইজ সেট টু বি গুড বিকজ ইট ইজ পপুলার, সামথিং ইজ সেট টু বি ব্যাড ফর দ্য ভেরি সেম রিজন, আমরা জানি। ফলে তাকে আমরা গুড বলবো না ব্যাড বলবো, সেই বিষয়টা অনেক পরে আসবে। তাকে আমরা পড়বো এবং গুরুত্বের সঙ্গে বিদ্যায়তনিক আলোচনায় তাকে আনবো, যেহেতু আমরা দেখছি ইংরেজি ডিসিপ্লিনের মধ্যে ইতিমধ্যেই কিন্তু পপুলার লিটারেচার বা জনপ্রিয় সাহিত্য আলোচনার পরিসরে চলে এসেছে। সেখানে কিন্তু খুব গুরুত্বের সঙ্গে জনপ্রিয় সাহিত্য নিয়ে আলোচনা করা হচ্ছে, তার সাহিত্য মূল্য, তার গুরুত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে। আমি চাই যে বাংলা সাহিত্যের ক্ষেত্রেও জনপ্রিয় উপন্যাসকে বিদ্যায়তনিক পরিসরে এনে আলোচনা করা হোক এবং গুরুত্ব তার গুরুত্ব এবং তার যে ঐতিহাসিকতা রয়েছে, তার সঙ্গে লগ্ন যে সমস্ত লেখকরা রয়েছেন, যারা বিস্তৃত, যারা আলোচিত, যারা দ্বিকালীন সূত্রে জনপ্রিয়, অর্থাৎ তাদের সমসময় জনপ্রিয় ছিলেন, পরবর্তীকালে জনপ্রিয়, বা যারা এক সময় জনপ্রিয় এখন বিস্তৃত, সমস্ত ক্ষেত্রটিকেই আলোচনার পরিসরে আনা যেতে পারে এবং আলোচনা করা যেতে পারে, তার যথাযথ যুক্তি রয়েছে। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ। নমস্কার। Thank you, Indrani, for giving us such an insight knowledge. We have seen the evolution of this জনপ্রিয় উপন্যাস। আমরা অনেক কিছুই জানতে পারলাম, অনেক কিছু। আর আমি আহ, আমাদের চেয়ারিং পার্সন ডক্টর ইন্দিতা সাহা ম্যাম, ওনাকে আমি ডাকবো যে বলবার জন্য কিছু ওনার কোনো কিছু বক্তব্য নিয়ে যদি রাখতে চান এটার ব্যাপারে।
Ma'am, please. Indrita ma'am. হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আনমিউট আমি করতে পেরেছি, হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ গার্গী ম্যাডাম, থ্যাংক ইউ। আর অসংখ্য ধন্যবাদ ডক্টর ইন্দ্রাণী রুজকে। অসাধারণ একটা প্রেজেন্টেশন, যেভাবে একদম পর 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 যেভাবে যতটা সুন্দরভাবে আপনি পুরো ব্যাপারটাকে প্রেজেন্ট করলেন, সেটা আমাদের কাছে যারা হয়তো পুরো বাংলা সাহিত্যের সাথে এতটাও টেকনিক্যালি আমরা আহ, বুঝতে পারি না, আমাদের কাছে কিন্তু অনেকটাই সোজা হয়ে গেল। তো thank you, Dr. Indrani Ruch. It has been a great pleasure to listen to your thought-provoking and insightful presentation on today's topic. This subject is both timely and significant, as popular literature often reflects the collective consciousness of the society. যেমন আপনি ধরেছেন, যেভাবে প্রেক্ষাপটগুলো চেঞ্জ হয়ে গেছে, যেভাবে টপিক অফ দ্য এই বিভিন্ন উপন্যাসগুলো যেভাবে মডিফাই করে গেছে ওভার দ্য ইয়ার্স. And in your presentation, you have skillfully shown how these novels are not only a source of entertainment, but also a space where social realities, class tension, and cultural transitions are negotiated. By addressing the roles of the writer, the evolving expectations of the reader, and the responsibility of the critic, you have offered us a holistic view of the literary ecosystem surrounding popular fiction in Bengali. Additionally, I would also like to take this moment to congratulate again Dr. Indrani Rooj for successfully completing the PhD. আমরা সবাই জানি কতটা কঠিন হয় PhD complete করা, but finally successfully completing and beginning your professional journey as an assistant professor at Dr. Kanailal Bhattacharya College. So this is truly a proud and inspiring achievement, and today's presentation definitely reflects both your academic depth and your commitment to Bengali literature. Now, I must also sincerely thank Dr. Nimai Shaha, our respected librarian, for inviting me to chair this enriching session. মানে উনি যখন ফার্স্টে ফোন করেছিলেন, আমার তো ছিল যে হ্যাঁ হ্যাঁ মানে সেটা করবো। এই যে মানে দিস ইজ মাই প্লেজার অ্যান্ড মাই অনার যে আই কুড শেয়ার দিস সেশন, and also his initiative in organizing such meaningful literary discussion definitely deserves a special appreciation. Like, sessions like this actually remind us how important it is to create platforms for literally thought, research, and dialogues within the research. মানে আমরা তো নিজের গণ্ডিতে অনেক রিসার্চ করি, কিন্তু এটাকে এত লুসিডলি শেয়ার করা অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি মাল্টিডিসিপ্লিনারি তাৎপর্যটা কি হয়তো এই ছোট 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 ইনিশিয়েটিভ গুলোতে অনেক বড় ভাবে ফুটে ওঠে। Once again, thank you, Dr. Rooj, for your enriching presentation, and thank you all of you present here for being a part of this vibrant discussion. I feel honored to chair this session. Thank you. অনেক ধন্যবাদ ম্যাম। ম্যাম, এখানে একটি প্রশ্ন এসেছে, আমি কি ওটার উত্তর করতে পারি? Yes, I Sure, will. please go ahead. Please go ahead. আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে, লেখক পাঠক ও সমালোচনাকে যদি তিনটি বিন্দু বলে মনে করি, তবে বাংলা উপন্যাসের জনপ্রিয়তার নিরিখে কি এই তিনটি বিন্দুকে মেলানো যায়, নাকি সাহিত্যের জনপ্রিয়তার ব্যাপারে পাঠকই মুখ্য, এই বিষয়ে জানতে চাই। প্রথমত হচ্ছে পাঠকই মুখ্য, এটা তো অবশ্যই। কারণ জনপ্রিয়তার আসলে দু রকমের মানদণ্ড হয়, একটা হচ্ছে গুণগত মানদণ্ড, একটা ব্যবহারিক মানদণ্ড। গুণগত মানদণ্ড কি, অর্থাৎ যেখানে আমরা বিষয়, ভাষা, সেখানে ব্যবহৃত কোনো অলংকার বা ছবি, অর্থাৎ আমরা একটা বইকে কিভাবে তৈরি করছি, তাকে কিভাবে ডেকোরেট করছি, তার মধ্যে কি কি বিষয় আমরা ইনপুট করছি, সেটা থাকে কিন্তু লেখকের দিক থেকে। অর্থাৎ লেখকের একটা ভূমিকা থাকে একটা বইকে জনপ্রিয় করতে চায় কি করতে চায় না সেই বিষয়ে। আচ্ছা, এরপর পাঠকের আরেকটা গুণগত মানদণ্ড কি, আমি তো এই সমস্ত উপাদানগুলো একটা বইয়ের মধ্যে রাখলাম, কিন্তু তারপর সেই বইটা জনপ্রিয় হবে কি হবে না সেটা কিন্তু কিছুটা এই ক্যালকুলেশনের বাইরে গিয়ে নির্ভর করে। অর্থাৎ দেখা যায় অনেক বইয়ের মধ্যে কিন্তু এই রকমের কোনো সচেতন উপাদান নেই, অথচ সেই বই জনপ্রিয় হয়েছে। আমরা যদি লক্ষ্য করি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখাপত্র,
যে সমস্ত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি পড়েননি এরকম লোকজন খুব কমই আছেন। পদ্মা নদীর মাঝি প্রায় অনেকেই পড়েছেন, কিন্তু সেখানে কি তিনি সযত্নে টেলার করেছেন জনপ্রিয়তার উপাদানগুলিকে? না, নয়, করেন। কিন্তু সেই লেখাও জনপ্রিয়, কারণ সেই লেখার সঙ্গে পাঠকের যোগ আছে। এবার আমি যদি পাঠককে মুখ্য বলে ধরে নিই, অর্থাৎ পাঠকই মুখ্য, পাঠক ছাড়া অন্য কোনো বিন্দুগুলোর গুরুত্ব যদি আমরা মনে করি নেই, তাহলে সেক্ষেত্রে যে লেখায় পাঠক কিনছেন সেই লেখায় জনপ্রিয়। হ্যাঁ, সেটা একটা দৃষ্টিকোণ। কিন্তু আমি মনে করি যে লেখাকে, বা আমরা এই গবেষণার মধ্যে এটাই দেখাতে চেয়েছি, যে আমার গবেষণার মধ্যে যে লেখাকে লেখক সযত্নে টেলার করছেন, জনপ্রিয়তার উপাদানগুলোকে তার মধ্যে রাখছেন, এবং তার ব্যবহারিক মানদণ্ড অর্থাৎ সেটার বিক্রি, সেটা সংস্করণ, মুদ্রণ, এই সমস্ত দিকগুলো যেখানে পরিপূর্ণ হচ্ছে, অর্থাৎ দুটো ক্ষেত্রেই, দুটো দিকই যেখানে খুব সাকসেসফুলি এক জায়গায় আসতে পারছে, অর্থাৎ এখানে লেখকেরও ভূমিকা থাকছে, পাঠকেরও ভূমিকা থাকছে, এবং সমালোচকের ভূমিকা কোথায় থাকছে? সমালোচক সেই বইটিকে ভালো কিংবা মন্দ বলে দিলে অনেক ক্ষেত্রে সেই লেখা অনেক বেশি পাঠক পড়বেন কি পড়বেন না সেটা ঠিক করে ফেলেন। অর্থাৎ আপনি দেখলেন যে সরোজ বন্দ্যোপাধ্যায় কোনো একটি উপন্যাসের খুব সুন্দর আলোচনা করেছেন, এবং তিনি সেই উপন্যাসটি পাঠোপযোগী বা সেটা পড়া উচিত, বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মন্তব্য করেছেন। আমরা কিন্তু সেই উপন্যাসকে নির্দ্বিধায় পাঠোপযোগী বলে মনে করব বা পাঠ করতে চাইবো, কারণ সেই সমালোচকের বা তার বক্তব্যের একটি মান্যতা কিন্তু রয়েছে আমাদের কাছে। সুতরাং সমালোচকেরও ভূমিকা থাকে একটি বই জনপ্রিয় হওয়ার পিছনে। যদিও পাঠক কি এখানে মুখ্য কথা, পাঠক সেই বইটি কিনছেন কি কিনছেন না তার উপরে কিছুটা ব্যবহারিক দিকে জনপ্রিয়তা নির্ভর করে। জনপ্রিয়তার আসলে নানা রকমের ধরন আছে। সুতরাং আমরা যদি এর কোনো স্ট্রেট অ্যান্সার আমি দিতে পারছি না। আর একটা কি, আচ্ছা, আর দুটো প্রশ্ন এসেছে আরো। একটা হচ্ছে যে আলোচনার শুরুতে রাজ অনুগ্রহে রচিত সাহিত্য বিষয়ে আলোচনায় করেছিলেন, মনে পড়ছে রাজসভার কবি ও কাব্য বইটির কথা দেবনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আপনার গবেষণায় বইটি নিশ্চিত আপনি ব্যবহার করেছেন। হ্যাঁ, রাজসভার কবি ও কাব্য শুধু নয়, জনসভার সাহিত্য রয়েছে, বিনয় ঘোষের একাধিক লেখা রয়েছে, যেখানে তিনি কিন্তু এই পেট্রন এবং পরিপোষক, পৃষ্ঠপোষকদেরকে নিয়ে, এবং পৃষ্ঠপোষকতা করছেন যারা পৃষ্ঠপোষক এবং পৃষ্ঠপোষকতা ধন্য যারা, তারা এদেরকে নিয়ে আলোচনা করছেন। তিনি কিন্তু পাঠক, লেখক, প্রকাশক এবং লেখকের সম্পর্কটাকে বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে কিভাবে বদলে যাচ্ছে সেটা আলোচনা করছেন। শুধু তিনি না, লেভি সুস্কিং বলে একজন সমালোচক রয়েছেন, লেডউইগ সুস্কিং। সেই সুস্কিং এর আলোচনা থেকেও কিন্তু এই রাজসভার সাহিত্য সম্পর্কে একাধিক মন্তব্য তিনি করছেন, এবং তিনি লিখছেন যে এই ধরনের সাহিত্যগুলো কিভাবে পেট্রনের বা পৃষ্ঠপোষকতার চরিত্র অনুযায়ী সাহিত্য কিভাবে বদলে বদলে যাচ্ছে সেটা তিনি দেখিয়েছেন। আর দুই হচ্ছে সাহিত্যের চলচ্চিত্রের রূপান্তর প্রসঙ্গেও বলছিলেন, চলচ্চিত্র রূপান্তর উপন্যাসের জনপ্রিয়তা বাড়ায়। সদ্য প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায়ের কথা মনে পড়ছে, তার অনেক উপন্যাসের জনপ্রিয়তা নেপথ্যে সেগুলি চলচ্চিত্রে রূপান্তর কাজ করেছে। এখানে পিঞ্জর, বাঘবন্দি খেলা তার এই কাহিনী অবলম্বনে নির্মাণ। একদমই তাই। এই এই অবশ্যই সেটা। এবং আমরা এরকম জানি শক্তিপদ রাজগুরু খুব গুরুত্বপূর্ণ একজন লেখক, উপন্যাসী, কিন্তু তার নাম আমরা কিন্তু ওই অমানুষ কিংবা তার আরো যে দুটি বোধহয় সম্ভবত মেঘে ঢাকা তারা, কি মেঘে ঢাকা তারা হয়, এই উপন্যাসগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা জানি শক্তিপদ রাজগুরু কাহিনীকারের কথা। কিংবা বিধায়ক ভট্টাচার্যের কথা বললাম, বিধায়ক ভট্টাচার্যের, হ্যাঁ, আনন্দ আশ্রম একদম। তো চলচ্চিত্রায়নের কারণে কিন্তু অনেক লেখক স্মরণীয় হয়েছেন তার কাহিনীকার হিসেবে। আমরা তো জানি বোম্বেতে এমনকি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চিত্রনাট্যকার হিসেবে সেখানে যোগদান করেছিলেন, এবং তিনি দীর্ঘদিন বোম্বেতে ছিলেন, চিত্রনাট্য করেছেন। তার লেখাও খুব জনপ্রিয় ছিল। ব্যোমকেশ নিয়ে আমরা জনপ্রিয় জানি, কিন্তু তিনি চিত্রনাট্যকার হিসেবেও সমানভাবে জনপ্রিয় ছিলেন। সুতরাং চলচ্চিত্রের রূপান্তর জনপ্রিয়তায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধন্যবাদ। দুজনকে ধন্যবাদ, রোমিও সরকার এবং আহ বোধিসত্ত্ব। Any other further question from the participant scholar? আচ্ছা, ঈপ্সিতা কর্মকার, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ। এবং আমি পদ্মজাকে ধরে নিই, জন ফেসবুক।
শুধু তাই নয়, এরকম একাধিক উপন্যাসের কথা আমরা বলতে পারি, কারণ আমরা যদি দেখি এই দেবারতী মুখোপাধ্যায়ের উত্থানই তো সোশ্যাল মিডিয়ার হাত ধরে। সায়ক আমান তার উত্থান হচ্ছে অডিও স্টোরি, ইউটিউবে যে অডিও স্টোরি মিডনাইট হরর স্টেশন, সেই সেই চ্যানেলের হাত ধরে। এবং সানডে সাসপেন্সের একাধিক অনুবাদ কিংবা অনুবাদ নয়, একাধিক গল্প, সাধারণত সেখানে গল্প পাঠ করা হয়। এই গল্পের কারণে আমরা একাধিক এখনকার লেখকদেরকে চিনতে পারছি। ফলে সোশ্যাল মিডিয়া অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং খুব স্ট্রং একটা মাধ্যম জনপ্রিয়তার ক্ষেত্রে। ধন্যবাদ গার্গী, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, ইন্দ্রিতা ম্যাম এবং আমাদের লাইব্রেরিয়ান দাদা, নিমাইদা, আহ আরো যারা রয়েছেন প্রত্যেককে তোমাকে ধন্যবাদ। আমি নমস্কার করে শেষ করছি।